This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন 7 বাংলা। শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি, আমার সঙ্গে রয়েছে সম্প্রীতি। আর সম্প্রীতি, এই মুহূর্তে একটা খবর আসছে, ভোট ঘোষণার ঠিক আগেই পারদ চড়তে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ। শুভেন্দু অধিকারী রাতের বেলায় তৃণমূলের দুষ্কৃতীরা পুড়িয়ে দেয় বিজেপির পতাকা এবং সোশ্যাল মিডিয়ায় একটা ছবি এসেছে। সেই ছবি পোস্ট করে দাবি করছেন বিরোধী দলনেতা। সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি, মানে সোশ্যাল মিডিয়া পোস্ট যেটা বিরোধী দলনেতা করেছেন, সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে কেউ বা কারা তারা বিজেপির পতাকা টেনে নামিয়ে দিয়ে সেটা পুড়িয়ে দিচ্ছে। এবং এই অভিযোগ সামনে এনেছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে এই ঘটনা ঘটেছে। ভবানীপুরে বিজেপির যে পতাকা, সেই পতাকা পোড়ানোর অভিযোগ সামনে এসেছে। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, যে পোস্ট আমরা দেখছি সামনে এসেছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এখন অব্দি কি জানা যাচ্ছে? দেখো, পরবর্তীকালে এটা অভিযোগ হলে তদন্ত করে দেখা যাবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। আমি রয়েছি একেবারে ঘটনাস্থলে। তুমি দেখতে পাচ্ছ যে এই যে একেবারে সামনে বেশ কিছু তার রয়েছে, এটা একেবারে কালো হয়ে গেছে। অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটতে পারে। বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যেমন দাবি করছিলেন যে একেবারে পতাকা খুলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি পতাকা পড়ে রয়েছে এবং পোড়ানো হয়েছিল তার তিনি যেমন দাবি করছেন। স্বাভাবিকভাবেই যেই জায়গায় রয়েছি, এই হলো চক্রবেড়িয়া রোড, কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ড। এটি হলো বিজেপির একটি দলীয় কার্যালয়। অর্থাৎ এর সামনেই যে দলীয় পতাকাগুলো ছিল, শুভেন্দু অধিকারীর দাবি যে এই পতাকাগুলো রাতের অন্ধকারে নামিয়ে দেওয়া হয়েছে এবং এগুলোকে একেবারে শুধুমাত্র ফেলে দেওয়া নয়, ফেলে দেওয়ার পরে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই এলাকায় যেটা দেখা যাচ্ছে যে দু একটা বিজেপির পতাকা সেগুলো একেবারে নিচে রয়েছে এবং একটা বিজেপির পতাকা এখানে দেখতে পাচ্ছি ওপরে রয়েছে এবং বেশ কিছু একেবারে তৃণমূলের পতাকা রয়েছে। স্বাভাবিকভাবেই কী ঘটনা ঘটেছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু শুভেন্দু অধিকারী মূলত দাবি করছে, যেহেতু তিনি বারংবার বলেছেন যে তিনি ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হতে পারেন এবং সেই সম্ভাবনা রয়েছে। বিগত দিনে তোমার মনে থাকবে যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী তিনি বারংবার এসছেন, কার্যত জনসংযোগ করেছেন। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন যে কোথাও ভবানীপুরে তাকে ভয় পাওয়া হচ্ছে এবং তৃণমূল ভয় পেয়েই মূলত এই বিষয়গুলো করছে এবং তার ফল সেই ছবি সামনে আসছে। আপাতত ধন্যবাদ। রাত্রি ভোরে 2:30টার সময় ভবানীপুরে বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকাতে তৃণমূলের গুন্ডারা গিয়ে বিজেপির পতাকা খুলে আগুন দিয়ে জ্বালিয়েছে। যা সিসিটিভি ফুটেজ আমি পেয়েছি, এটার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরের হারার আতঙ্কেও তিনি পতাকা পুড়াতে তার স্পেশাল বাহিনীকে নামিয়ে দিয়েছেন। এবং যত পতাকা পুড়াবেন আপনার হারের ব্যবধান তত বাড়বে। শুভেন্দু বাবুকে আমি পরামর্শ দেব, উনি একটুখানি রাত পাহারা দিন, একটুখানি রাত্রেবেলায় পাহারা দিন না। এইসব যখন বলছেন তাহলে হাতে নাতে ধরতে পারবেন। আর যদি খুব কষ্ট হয় তাহলে পুলিশে একটা কমপ্লেন করুন। এইসব ছিচকাতুনে রাজনীতিবিদদের জন্য বাংলায় বিজেপির এই অবস্থা। সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করছেন, এই দেখো আমাদের ফ্ল্যাগ কি করলো, আমাদের ফ্ল্যাগ খুলে দিল, আমাদের ফ্ল্যাগ ইয়ে করলো বলে ছিচকাদুনে। এরা সিরিয়াস রাজনীতিবিদ নয়। শুভেন্দু বাবু, সামনে লড়াই, নিজের পার্টিটাকে ঠিক করুন। পার্টির কর্মী নেই, ঢাল নেই, তরোয়াল নেই, শুধু মিডিয়ার মাধ্যমে বেঁচে থাকা যায় না রাজনীতিবিদ হিসেবে। বৈধ ভোটারদের নাম বাদ যাবে না, এটা তো আমরা অনেক আগে থেকেই বলে আসছি। সেটা উনি এখন বলছেন, ভালো বলেছেন, কিন্তু পাশাপাশি এটাও বলুন যে অবৈধ ভোটারদের নাম যেন না থাকে। ওনার ভবানীপুরে উনি নিজেই বলেছেন প্রচুর মানুষ নাকি পাল্টে গেছে, লোকজন চেঞ্জ হয়ে গেছে, আগের মতন নেই। তাহলে তাদের মধ্যে যদি কোনো অবৈধ ভোটার থাকে সেটা যেন চলে যায়। ওখান থেকে এমএলএ হয়ে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনার কেন্দ্রে দেখা যাচ্ছে পতাকা ছিঁড়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ভাই, পৃথিবীটা আয়নার মতন, যেমন দেখাবে তেমন কিন্তু দেখতে হবে। বেশি তৈরি থেকো তার জন্য।
ভবানীপুরের বিএলএদের নিয়ে এবার তৃতীয় বৈঠক মুখ্যমন্ত্রী। বাড়ি বাড়ি গিয়ে শুনানিতে নজর রাখার বার্তা। বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে কিনা নজরদারির নির্দেশ তৃণমূল সুপ্রিমো। শুনানিতে যাদের ডাকছে তাদের পাশে থাকার নির্দেশ। কোনো সমস্যা হচ্ছে কিনা নজর রাখার বার্তা বৈঠকে। ফর্ম তুলেও কারা সময় জমা দেননি তা নিয়ে রিপোর্ট চান মমতা। শুনানি প্রক্রিয়ার নজরদারিতে ঢিলেমি নয়, বৈঠকে বিএলএ 2-দের বার্তা তৃণমূল সুপ্রিমো। মমতা ব্যানার্জিকে এমন ভাড়ানো হচ্ছেন অজেয়। বিজেপি তো ওনাকে হারিয়েছে নন্দীগ্রামেতে, তো ওখানে হারলে এখানেও হারতে পারেন। 44,000 নাম অলরেডি বাদ গেছে। এখন ভয়ে আছেন যে এসআইআর কমপ্লিট হলে আরো কত নাম বাদ যাবে। তো যেটা উনি লিড পান, এখান থেকে তো লুটপাট করে চুরি করে চাপ্পা ভোট দিয়ে হয়, তো সেটাই যদি পুরো চলে যায় মমতা ব্যানার্জি জিতে আসা খুব মুশকিল, আর টেনশন থাকাটাও স্বাভাবিক। প্রাক্তন হবেই, পাবলিক ডিসিশন নিয়েছে, একে চেঞ্জ করবে, কিচ্ছু করতে পারবেন না। আমি আপনাকে বলছি, ডেজ আর নাম্বার। অনেকেরই ধারণা ছিল 34 বছর পরে সিপিএম এর সিট কমতে পারে, যাবে না। 11তে মানুষ প্রমাণ করে দিয়েছে, এখানেও মানুষ প্রমাণ করে দিবে। আসানসোলে জনসংযোগে যেতেই আবারও বিক্ষোভের মুখে অগ্নিমিত্র পাল। বিজেপি বিধায়ককে গো ব্যাক, জয় বাংলা স্লোগান। বিজেপি কর্মীদের গালিগালাজ, এমনকি মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিধায়কের সামনে তৃণমূল বিজেপি হাতাহাতি, দেখুন সে চন্দ্রশেখর রয়েছে আমাদের সঙ্গে। চন্দ্রশেখর, ঠিক কি ঘটে বারংবার সেখানে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে বিধায়ককে ঘিরে? কি বলা হচ্ছে? অগ্নিমিত্রা পল তিনি বা কি বলছেন? দেখো, আসানসোল দক্ষিণে রানীগঞ্জ থানার অন্তর্গত যে এলাকাটি রয়েছে বা পঞ্চায়েত এলাকা, সেটা হচ্ছে নিউ এগারা। এই এলাকায় পাড়ায় পাড়ায় দিদিভাই যে কর্মসূচি, এটা ধারাবাহিক কর্মসূচি অগ্নিমিত্রা পালের। তিনি সেখানে গেছিলেন, কিন্তু সেখানে দেখা যায় জনা 5 থেকে 6 জন তৃণমূল কর্মী, তারা অগ্নিমিত্রা পাল যখন বাড়ি বাড়ি ঢুকছেন, কথা বলছেন, তারা পিছন থেকে টোন টিটকারি করছে বা উত্তক্ত করছেন। কখনো জয় বাংলা স্লোগান দিচ্ছে, কখনো চোর অগ্নিমিত্রা পাল, গো ব্যাক বলছেন। এর প্রতিবাদ করেন এবং তারা পাল্টা প্রশ্ন করেন যে আপনি এই পাড়ায় এসছেন, পাড়ার নাম বলুন, বা এইখানে কোন এই পাড়ায় ক্লাবের নাম বলুন। এই নিয়ে বাদ বিবাদ শুরু হয়। এরপর তারা চলে যায়। ফের ওই যারা উত্তক্ত করছিল বিধায়ককে, তাদের একটা অংশ সঙ্গে আবার মাঝপথে অন্য জায়গায় দেখা হয়। সেখানে তারা গাড়িতে যেতে যেতে অগ্নিমিত্রা পালকে কটূক্তি করেন। তার প্রতিবাদ বিজেপি করতে গেলে গাড়ি থেকে নেমে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় এবং মারধর করা হয়। এই ঘটনার পর দুপক্ষেরই বাদ বিবাদ বাড়ে, হাতাহাতি পর্যন্ত গড়ায়। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে এখনো পর্যন্ত দুপক্ষই কেউই রানীগঞ্জ থানায় তারা কোনো অভিযোগ দায়ের করেনি। আর অগ্নিমিত্রা পাল তার যে নিজের কর্মসূচি, সেটা তিনি চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ চন্দ্রশেখর, নজর থাকবে আমাদের। টিএমসি মানেই চোর। তারা চাইছে যে অগ্নিমিত্রা পাল বাড়ি বাড়ি না যায়, আমরা বেশ গো ব্যাক বলে ভয় দেখিয়ে চিৎকার করে কিছু লাভ নেই। অগ্নিমিত্রা পাল শেষ বিন্দু অবধি বাড়ি বাড়িতে যাবে, বাংলার মানুষকে বোঝাবে যে 15 বছর যাদের উপর ভরসা রেখেছিলেন তারা ঠকিয়েছে। শুধু নিজেদের পরিবারের উন্নয়ন হয়েছে, নিজেদের উন্নয়ন হয়েছে, বাংলার মানুষের উন্নয়ন হয়নি। বাংলার ছেলে মেয়েগুলো ডবল ডবল চাকরি পায়নি, পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে। আমার আপনার পাড়াতে কি ক্লাব আছে তার নাম জানার দায় আমার নয়।
আমি আসানসোল দক্ষিণের বিধায়িকা, আমার পলিসি বানানো কাজ, কিন্তু আপনারা তো কোনোদিন কোনো কাজ করতে দেননি। নতুন নতুন ড্রেন হচ্ছে, রাস্তা হয়েছে, যে রাস্তার উপর দাঁড়িয়েছে সেটা তো আমরা সবসময় পাশে পাই বিবেক মণ্ডলকে, পঞ্চায়েত সদস্য। রাতে ভিতে গরিবের কোনো শরীর খারাপ বা কিছু তার নিজের ব্যক্তিগত বা গাড়ি নিয়ে পথে সে হসপিটালে পৌঁছে দিয়ে আসে। কাকে আমরা চিনবো? আমাদের গ্রামের ছেলে বিবেক মণ্ডল কিন্তু চিনবো। আজ অগ্নিমিত্রা পাল এসে পথে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে, আজ আমি জল দেবো, রাস্তা দেবো, ড্রেন দেবো, চাকরি দেবো। ওর কি এতদিন ও কোথায় ছিল? 5 বছর। এবার নজর রাখবো আমরা পরে খবরের দিকে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও গ্রুপ বি অফিসার নিয়োগ জট এখন অব্যাহত। রাজ্যে দেওয়া ৮৫০৫ জনের যে তালিকা, সেই তালিকা খতিয়ে দেখবে কমিশন। তারপরে অফিসারদের কাজে যোগ দেওয়া নিয়ে সিদ্ধান্ত হবে। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, গ্রুপ বি অফিসারদের তালিকায় অন্য গ্রুপের অফিসারদের নাম রয়েছে। রাজ্যের তালিকায় টাইপিস্ট, ক্লার্ক, ইঞ্জিনিয়ার, আমিন। সরকারের কাছে জানতে চাওয়া হবে এরা সবাই গ্রুপ বি কর্মী কিনা, অর্থাৎ যে তালিকা দেওয়া হয়েছে তারা সবাই গ্রুপ বির কর্মী কিনা সেটা জানতে চাওয়া হবে। যারা এই আরোর কাজ করছেন তারা কিভাবে মাইক্রো অবজারভার হবে সেই প্রশ্ন তোলা হয়েছে কমিশনের তরফে। রাজ্যের কাছে যে ৮৫০৫ অফিসারের বাজেটে চাওয়া হয়েছে, সরকারের উত্তর পেলে তবেই নিয়োগ হবে বলে কমিশন সূত্র মারফত খবর। গ্রুপ বি নয়, কমিশনকে ভেজাল অফিসারের তালিকা দিয়েছে রাজ্য। রাজ্য সরকারের দেওয়া ৮৫০৫ জন আধিকারিকের তালিকা নিয়ে সরব বিরোধী দলনেতা। গ্রুপ বি অফিসারের বদলে পঞ্চায়েত কর্মী, ক্লার্ক, অবসরপ্রাপ্তদেরও নাম পাঠিয়েছে রাজ্য। বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী। এই ৮৫০০ ভেজাল তালিকার ভান্ডাফোড় করা, সুপ্রিম কোর্টে অন রেকর্ড বলেছে গ্রুপ বি maximum number of the from the list, they are not the group B officer. আপনার ক্লার্ককেও গ্রুপ বি বলে দিয়েছে, এটা সার্ভিস রুলের গাইডলাইনের মধ্যে। মিটার লোকের নাম পাঠিয়েছে, পঞ্চায়েত কর্মীর নাম পাঠিয়েছে। নির্বাচন কমিশনের সাথে কোর্টে একটা যুদ্ধ চলেছে গত কদিন, আপনারা দেখেছেন। বিজেপির সাথে তো কোর্টে চলেনি। তো রিয়াকশনটা প্রথম আসার কথা নির্বাচন কমিশনের তরফ থেকে, যে এই অফিসার চাওয়া হয়েছে কিন্তু এই অফিসার দেওয়া হয়নি। কিন্তু জ্ঞানেশ কুমারের আগে রিয়াক্ট করছেন শুভেন্দু অধিকারী। তার মানেটা কি? তার মানে হয় শুভেন্দু অধিকারীদের স্পোক্স পার্সন নির্বাচন কমিশন, আর নাহলে নির্বাচন কমিশনের স্পোক্স পার্সন হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এই দুটোর বাইরে কোনোটা হতে পারে না। এদিকে গ্রুপ বি কর্মীর তালিকা নিয়ে শুভেন্দু অধিকারীর অভিযোগ খারিজ করল রাজ্য। গ্রুপ বি আধিকারিকদের তালিকা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বিবৃতি রাজ্য সরকারের। কি বলা হচ্ছে সেই বিবৃতিতে? কিছু স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে জমা দেওয়া ডেটাবেস বিকৃত করছে বলে দাবি করা হচ্ছে। রাজ্যের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে নিয়ম এবং মানদণ্ড মেনে অত্যন্ত সতর্কতা এবং স্বচ্ছতার সঙ্গে গ্রুপ বি কর্মচারীদের তালিকা প্রস্তুত করে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। এতে কোনো রকম অনিয়ম করা হয়নি, বিবৃতিতে দাবি করা হয়েছে রাজ্যের তরফে। এসআইআর এর শেষ পর্বে অহেতুক জটিলতা, দাবি বিশেষজ্ঞদের। ওনারা তথ্যর সপক্ষে যুক্তি এবং প্রমাণ জনসমক্ষে নিয়ে আসতে বলুন, আদালতে চলে যেতে বলুন। শুধু একটা বিবৃতি জারি করে দিলে তো হবে না। শুভেন্দু বাবু যে ডাহা মিথ্যে কথা বলছেন সেটা প্রমাণ করুন দাঁড়িয়ে। আপনারা জানেন কিছুদিন আগে ভোট অন অ্যাকাউন্টের সামনে এসেছে। এবার বাংলাদেশের রাজ্যের সেই অন্তর্বর্তী বাজেটকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী। এবারের বাজেট তৃণমূলের বিদায়ী পত্র। বাংলাকে সর্বনাশের দিকে ঠেলে দেবে এই বাজেট। শুভেন্দুকে পাশে বসিয়ে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের। বাজেট নয়, লিফলেট পেশ করেছে তৃণমূল সরকার, পুরোটাই গিমিক, অর্থনীতির কোনো সম্পর্ক নেই, কটাক্ষ শুভেন্দু। पश्चिम बंगाल का जो बजट है, यहाँ के सरकार का लो कैपिटल एक्सपेंडिचर ये दर्शाता है कि पश्चिम बंगाल अपने रेवेन्यू एक्सपेंडिचर को पूरा करने के लिए लगातार उधार ले रहा है और बिना पर्याप्त आय सृजन के। इनकम का तो इनके पास कोई कंसेप्ट ही नहीं है। ये करप्ट टीएमसी की सरकार
पश्चिम बंगाल के भविष्य को इतने खराब तरीके से गिरवी रख रही है। और मैं तो ये कहता हूँ ये इनका आखिरी बजट है, ये इनका विदाई पत्र है, ये इनका बजट नहीं, इनका फेयरवेल का लेटर है जो पश्चिम बंगाल की दुर्दशा करके जा रही है। যেটাকে বাজেট বলবো না, ইটস এ লিফলেট। পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, কারণ ফেব্রুয়ারি মাসের কন্ট্রিবিউশন দেখানো হয়েছে, এটা ফেব্রুয়ারির বাজেট নয়। এপ্রিল মাসে নতুন কিছু করার কথা বলা হয়েছে এবং সবাই জানেন তখন এমসিসি থাকবে এবং এমসিসিতে নাম্বার অফ বেনিফিশিয়ারি আর অ্যামাউন্ট অফ বেনিফিটস কখনো বৃদ্ধি করা যায় না। সবাই জানে, জেনে শুনেই এটা একটা গিমিক করা হয়েছে। এর সঙ্গে অর্থনীতির কোনো লেশমাত্র সম্পর্ক নেই। বাংলার অন্তর্বর্তী বাজেটকে নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য যে বাংলাকে সর্বনাশের দিকে এগিয়ে দেবে এই বাজেট, এবং তার বক্তব্য যে এটা গিমিক, পুরোটাই গিমিক এমনটাই বলা হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলায় এসে রাজ্যের এই অন্তর্বর্তী বাজেটকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীরও। এবারের বাজেট তৃণমূলের বিদায়পত্র, বাংলাকে সর্বনাশের দিকে ঠেলে দেবে এই বাজেট। শুভেন্দুকে পাশে বসে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের। বাজেট নয়, লিফলেট পেশ করেছে তৃণমূল সরকার, পুরোটাই গিমিক, অর্থনীতির কোনো সম্পর্ক নেই, কটাক্ষ শুভেন্দু। पश्चिम बंगाल का जो बजट है, यहाँ के सरकार का लो कैपिटल एक्सपेंडिचर ये दर्शाता है कि पश्चिम बंगाल अपने रेवेन्यू एक्सपेंडिचर को पूरा करने के लिए लगातार उधार ले रहा है और बिना पर्याप्त आय सृजन के, इनकम का तो इनके पास कोई कंसेप्ट ही नहीं है। ये करप्ट टीएमसी की सरकार पश्चिम बंगाल के भविष्य को इतने खराब तरीके से गिरवी रख रही है। और मैं तो ये कहता हूँ ये इनका आखिरी बजट है, ये इनका विदाई पत्र है, ये इनका बजट नहीं, इनका फेयरवेल का लेटर है जो पश्चिम बंगाल की दुर्दशा करके जा रही है। আর এবারে একটা খবর তুলে ধরি আপনাদের সামনে। রেশন যদি নিতে যান তাহলে নিতে হবে উন্নয়নের পাঁচালী পুস্তিকা। রেশন নিতে গেলে উপভোক্তাদের দিতেই হবে উন্নয়নের পাঁচালী। জলপাইগুড়িতে যে সমস্ত রেশন ডিলার রয়েছেন তাদের কাছে সেই ফরমান নাকি পৌঁছেছে। আপনাদের আরো একবার জানাবো, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এদিকে ভোটের রাজনীতির অভিযোগ করছে বিজেপি। এই বিষয়কে কেন্দ্র করে সরকারের উন্নয়নের কাজ মানুষকে জানানোই লক্ষ্য, পাল্টা বা সাফাই তৃণমূল কংগ্রেসে। রেশন নিতে গেলে নিতে হবে উন্নয়নের পাঁচালীর পুস্তিকা, রেশন নিতে গেলে উপভোক্তাদের দিতেই হবে উন্নয়নের পাঁচালী। জলপাইগুড়ি যে সমস্ত রেশন ডিলার রয়েছে তাদের কাছে সেই ফরমান পৌঁছেছে। ফুড সাপ্লাই থেকে দিয়ে পাঠাচ্ছে আপনাদের। তাই নাকি? তার মানে আপনাদের রেশন দেওয়া যেমন একটা কাজ, এটাও দিতে হবে। তাই আগে কি এই জিনিসটা ছিল? আগে ছিল। এটার মধ্যে কি দেখাচ্ছে, কি আছে? সরকারি উন্নয়নের কিছু করছে, এটাই লোকে নিচ্ছে, রেখে দিছি, যারা নিচ্ছে। বই দিল, পড়তে হবে বাড়িতে। বাড়িতে পড়তে হবে? তুমি পড়তে পারো? আমি তো পারি না, আমার নাতি গিলা পারে। নাতিকে দিয়ে পড়াবা? আচ্ছা, তারপর শিখবো। এটা কি করবেন? পড়িবা নাকি বাড়ি যেয়ে পড়বেন? হ্যাঁ। ও, মানে কি দিচ্ছে সেটা জানেন না? না। আগে এই বই দিছে কোনোদিনও? না, দেয়নি। তাতে কি সুবিধা হলো এটা পেয়ে? এটা পেয়ে এখন দেখতে হবে, যদি সুবিধাজনক হয়, জিনিসগুলো পাওয়া যায় তাহলে ভালোই। আর এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজাতুঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটের রাজনীতি করার অভিযোগ আনছে বিজেপি। আর পাল্টা তৃণমূল কংগ্রেস কি বলছে, যে সরকারের উন্নয়নের কাজ মানুষকে জানানোই নাকি লক্ষ্য। এরা সরকার আর রাজনৈতিক দল দুটিকে বহু আগেই মিলিয়ে ফেলছে, তো প্রত্যাশিত। কিন্তু এটা আরো ভয়ঙ্কর। আজকে রেশন দেওয়া হচ্ছে সাধারণ লোককে, রেশন দেওয়া হচ্ছে আমার আপনার করের টাকায়। সরকার যে করের টাকা আছে হাত থেকে, এই কোনো ব্যানার্জি পরিবার কোনো পরিবারকে দেওয়া হচ্ছে না এই রেশন টাকা। সুতরাং এটা তো অবৈধতার চরম সীমায় পৌঁছে গেছে। উন্নয়ন যেগুলি হয়েছে সবই তো সরকারি পর্যায়ে হয়েছে। পশ্চিমবঙ্গের যা উন্নয়ন সবই সরকারি পর্যায়ে উন্নয়ন। এটা তৃণমূল করেছে উন্নয়ন, সেটা দল হিসাবে তৃণমূল বলতে পারে, কিন্তু তৃণমূল সরকার করেছে, এটা সরকারিভাবে বলা যায়। তাই সরকারের যে প্রচার মাধ্যম রয়েছে, গণবন্টন মাধ্যম রেশন, সেই রেশন প্রক্রিয়ায় যদি একটা বই দিয়ে মানুষকে জানানো যায় যে এই কাজগুলি বিগত 15 বছরে হয়েছে,
তাহলে এতে অন্যায়ের কিছু নেই, দোষের কিছু নেই। এদিকে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের বঞ্চনার অভিযোগ ফের খারিজ কেন্দ্রীয় মন্ত্রী। বাংলাকে শুধুমাত্র গ্রামোন্নয়ন মন্ত্র কি 1,10,000 কোটি টাকা দিয়েছে, কিন্তু দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার কোনো হিসেব দেয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনার ইউটিলাইজেশন সার্টিফিকেটও দেয়নি রাজ্য। কলকাতায় এসে অভিযোগ ভূপেন্দ্র যাদব। पश्चिम बंगाल को अकेले ग्रामीण विकास मंत्रालय ने ही 1,10,000 करोड़ की सहायता दी है, लेकिन पश्चिम बंगाल जो है ये बैड गवर्नेंस का शिकार है। ये तृणमूल सरकार की विफलता की छाप पश्चिम बंगाल के बजट में दिखाई देती है। केंद्र सरकार ने जो मनरेगा का पैसा भेजा, उसमें जो काम एक्चुअल साइट पे होना था वो काम नहीं हुआ। ये रिपोर्ट्स हैं। नियमों का उल्लंघन हुआ, धन का दुरुपयोग हुआ। प्रधानमंत्री आवास योजना के जो पैसे भेजे थे उसमें सही टाइम पर जो यूटिलाइजेशन सर्टिफिकेट जमा कराने थे वो जमा नहीं कराए गए। কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের বঞ্চনার অভিযোগে ফের খারিজ কেন্দ্রীয় মন্ত্রী। বাংলাকে শুধুমাত্র গ্রামোন্নয়ন মন্ত্র কি 1,10,000 কোটি টাকা দিয়েছে, কিন্তু দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার কোনো হিসেব দেয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনার ইউটিলাইজেশন সার্টিফিকেটও দেয়নি রাজ্য। কলকাতায় এসে অভিযোগ ভূপেন্দ্র যাদবের, যে বক্তব্য আপনারা শুনছিলেন। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের বঞ্চনার অভিযোগ ফের খারিজ কেন্দ্রীয় মন্ত্রী। বাংলাকে শুধুমাত্র গ্রামোন্নয়ন মন্ত্র কি 1,10,000 কোটি টাকা দিয়েছে, কিন্তু দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার কোনো হিসেব দেয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনার ইউটিলাইজেশন সার্টিফিকেটও দেয়নি রাজ্য। কলকাতায় এসে এই অভিযোগ ভূপেন্দ্র যাদব। এদিকে গতকালই কেন্দ্রের বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে সংসদে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বাজেটকে অন্তঃসার শূন্য বলে তোপ দাগেন তিনি। 85 मिनट्स का फाइनेंस मिनिस्टर का स्पीच था। बंगाल was not even mentioned once. Even the freight corridor from Dankuni, referenced in this very budget, was originally announced by the then railway minister in 2009, which was Mamata Banerjee, who is now the chief minister of West Bengal. The constitution promises equality among states, but this government practices preference. Allies are funded while opponents are starved. So this is not a model of cooperative federalism. This is a model of subscription-based federalism. চিনিহাটে মেট্রো নির্মাণ, আর সেইটার জট আরো যেন জটিল হচ্ছে দিন দিন। কারণ আপনাদের জানিয়ে রাখি, হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে রাজ্য। কলকাতা হাইকোর্ট সময় বেঁধে দিয়ে বকেয়া কাজ শেষের নির্দেশ দেয়। কাজ শুরুর আগেই শীর্ষ আদালতে গেল রাজ্য সরকার। রাজ্য সুপ্রিম কোর্টে যাওয়ায় প্রকল্পের কাজ আরও পেছনের আশঙ্কা। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের। সময় যাতে কাজ শেষের জন্য জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। চিংড়িহাটায় নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোর কাজ থমকে রয়েছে। চিংড়িহাটায় মাত্র 316 বর্গমিটার অংশে পিলার নির্মাণ থমকে। বাইপাসে যান নিয়ন্ত্রণের অনুমতি না মেলায় থমকে নির্মাণ কাজ। বারবার করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে যাতে আরবিএনএল এবং কলকাতা মেট্রোকে এনওসি দেওয়া হয়, কিন্তু তারপরেও ঝুলে রয়েছে কাজ। আর এবার কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধেই এসএলপি দায়ের করল রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশ। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই এসএলপি দায়ের করা হয়েছে। এই সেই পিলার 317 নম্বর, 318, 319 এবং এই পরপর পিলার ওপরে মূলত এই গার্ডারটি বসানোর কথা। অর্থাৎ এই 366 মিটার কাজ সম্পূর্ণ করা গেলে কবি সুভাষ থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়া সম্ভব হতো। এই কাজ আটকে থাকায় 2027-এ যে টাইমলাইন ধরা হয়েছিল কাজ শেষের, তার হচ্ছে না। এই গার্ডার বসানোর জন্য যেটুকু পারমিশন দরকার সেটা বসানো দেওয়া হচ্ছে না কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনের তরফে। আর সেই কারণেই
এই পরিষেবা অথই জলে, এমনই মনে করছেন কলকাতা মেট্রোর কর্তারা। ক্যামেরায় রজতের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। মানুষের সুবিধা এটা এক অদ্ভুত, অদ্ভুত, এর উত্তর মুখ্যমন্ত্রী দিতে পারবে, যদিও আপনাদের প্রশ্ন করার সুযোগ নেই। অতএব এ এক অদ্ভুত জিনিস, এদের আর বেশি সময় নেই, চলে যেতে হবে। এপ্রিল মাসের পরে যে সরকার আসবে সেটা চিংড়িঘাটার সমাধান আমরা করব এবং সবই করব। মুশকিল হচ্ছে এই জায়গাটার ভৌগোলিক যে অবস্থা সেটা জটিল। আপনারা দেখেছেন যে একদিকে অফিস পাড়া, একদিকে পিছনে বস্তি আছে, সমস্ত মিলিয়ে সেখানে ট্রাফিক কন্ট্রোল করাটাই একটা দুরূহ কাজ। সেটা নতুন যে ব্রিজটা তৈরি হয়েছে তারপরেও এটা সামলানো যায় না, সন্ধ্যের সময় এতটাই জ্যাম থাকে। সেই জায়গায় এখন নতুন করে বিভিন্ন পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারপর নির্বাচন। এই পরিস্থিতিতে ওখানে যদি এখনই কাজ শুরু করা হয় তাহলে আরো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। সেই সমস্ত কিছু চিন্তা করেই এখন আপাতত অন্য উপায়ের কথা ভাবা হচ্ছে। এই ভোটমুখী বঙ্গ এবং ভোটের আগে বীরভূমে আবারও জোড়া ফুলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা ও কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের যে অনুগামী, তাদের মধ্যে সংঘর্ষ। চন্দ্রনাথ সিনহার অনুগামীর মাছের আড়তে হামলার অভিযোগ কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের অনুগামীদের বিরুদ্ধে। দেখুন সেই ছবি। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, ঠিক কি ঘটে, কি অভিযোগ, এখনো পর্যন্ত প্রশাসনিক পদক্ষেপ কি? দেখো, প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পাশাপাশি গতকাল রাতে ঘটেছে এই ঘটনা যে কিষাণ মান্ডির যে ভেতর যে মাছের আড়ত রয়েছে বাবু দাসের, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ বাবু দাস, তার যে আড়ত সেখানে হামলা করার অভিযোগ উঠছে কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ তার অনুগামীদের। দীর্ঘদিন ধরে এই বীরভূম জেলাতে একাধিক জায়গায় গোষ্ঠীদ্বন্দ্বের কথা আমরা দেখেছি, কখনো কাজল শেখ অনুব্রত মণ্ডলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, এবার কোর কমিটির দুই সদস্যের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, যারা দুজনেই কিন্তু অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। এই ছবিও কিন্তু এবার দেখতে হচ্ছে। পাশাপাশি বীরভূম জেলায় যে নির্বাচন আসছে 2026 সালে, 26-এর আগে যে বারবার বার্তা দেওয়া হচ্ছে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে যে কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব রাখা যাবে না। তারা মুখে হয়তো বলছেন জেলায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কিন্তু বারবার তাদের কাজের মাধ্যমে কিন্তু প্রকাশ পাচ্ছে যে জেলায় একাধিক শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কড়া নির্দেশ, কিন্তু তারপরও বারংবার এই বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের শাসক দলের গোষ্ঠীকন্দল এভাবে প্রকাশ্যে চলে আসছে। হিমাদ্রি, নজর থাকবে আমাদের, ধন্যবাদ। আমি দেখলাম যে ওখানে সব চিচামিচি করছে, গালাগালি করছে। আমি বললাম হয়তো কারোর সাথে কিছু হয়েছে, হয়তো আমি সেটা ভাবিনি। তো আমি এসে গাড়ি দাঁড় করলাম, এসে দাঁড়ালাম, গাড়িটা লাগাবো না বলে শুনে মার ধরতে, মানে সাংঘাতিক মার আর কি। কতজন মিলে মেরেছে? মোটামুটি ওরা ভালোই ছিল, 10-12 জন ছিল। 10-12 জন মিলে আপনাকে একা মেরেছে? হ্যাঁ, ওই যে পাচ্ছে সেই মারছে তো। আপনাকে একা মেরেছেন? আরেকজনও ছিল, তো ও তো জানি না কোথায় চলে গেছে, তো ওকেও মারলো। আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম, আমি বলছি যে কাজে এসছি, আমি জানি না কিছু। তারা কি মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ, মদ্যপান তো খেয়েছিল। শুনলাম রাত্রি 11টার সময় আমার একটা ড্রাইভারকে মেরেছে, আমার একটা ড্রাইভারের বাইক পুড়িয়ে দিয়েছে, আমার দোকানে কিছু দুষ্কৃতী যারা মদ্যপান অবস্থায় করেছে। পুলিশ এই ব্যাপারটা দেখছে, এর থেকে আর বেশি কিছু আমি জানি না। সিসিটিভি ফুটেজ দেখেছেন? হ্যাঁ, সিসিটিভি ফুটেজটা দেখুন অলরেডি পুলিশের হাতে আছে, সেটা তো আমার দেখার এখন বিষয় নেই। পুলিশ তদন্ত করে দেখবে যে অরিজিনাল দোষী কারা কি আছে। আর আমি পুলিশের কাছে আশা রাখি পুলিশ প্রশাসন ঠিক তাদের মতো কাজ করবে এবং যারা দোষী প্রশাসন তাদেরকে নির্দিষ্ট সাজা দেবে। আত্মনিষ্ঠা। এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, বন্দে মাতরম। আমরা জানি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বন্দে মাতরম নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। বন্দে মাতরম বাজলে স্কুল, সরকারি অনুষ্ঠান সহ জনসমাগমে সকলকে দাঁড়াতে হবে বলা রয়েছে নির্দেশিকায়। আর কি কি রয়েছে এই নির্দেশিকায় আমরা জানবো। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, বন্দে মাতরম নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নতুন নির্দেশিকা, যেখানে বলা হয়েছে ন্যাশনাল অ্যান্থেমের মতো যখন বন্দে মাতরম গাওয়া হবে তখন সকলকে দাঁড়াতে হবে। আর কি কি উল্লেখ রয়েছে এই নির্দেশিকায়?
দেখো, কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে এই বিষয়টিকে প্রোটোকল হিসাবে উল্লেখ করা হয়েছে এবং তাতে বলা হয়েছে যেভাবে জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়ার সময় যেভাবে উঠে দাঁড়াতে হয়, বন্দে মাতরম গাওয়ার সময় কিন্তু সেরকমভাবে উঠে দাঁড়াতে হবে। 3 মিনিট 10 সেকেন্ড 6টি স্তবককে কিন্তু পরিবেশন করতেই হবে। একই সঙ্গে জনগণমনকে যে গুরুত্ব দেওয়া হয়, যা বন্দে মাতরমকেও কিন্তু সেই গুরুত্ব দিতে হবে, এমনকি জনগণমনর আগে বন্দে মাতরম গাইতে হবে এমনও কিন্তু বলা হয়েছে। স্বাভাবিকভাবেই এই প্রোটোকল মানার জন্য প্রতিটি রাজ্যের অঙ্গরাজ্য রাজ্যগুলির কাছে নির্দেশিকা চলে গিয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিস হোক বা বিভিন্ন প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু এই জাতীয় সঙ্গীত অর্থাৎ জনগণমন গাওয়ার আগে বন্দে মাতরম গাইতে হবে বলে প্রোটোকল জারি করা হয়েছে। একই সঙ্গে তোমায় বলে রাখি, রাষ্ট্রপতি বা রাজ্যপাল যে অনুষ্ঠানগুলোতে আসবেন তাদের আসার আগে জাতীয় সঙ্গীত গাওয়ার আগে এই বন্দে মাতরম গান গাইতে হবে। তুমি জানো যে বন্দে মাতরম রচনার 150তম বর্ষ চলছে, আর সেইটাকে আরও ঐতিহাসিক করে তুলতে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে, যাকে মূলত বলা হচ্ছে প্রোটোকল। আর এই প্রোটোকল কিন্তু প্রত্যেককে মানতে হবে, এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। রাজনৈতিক চাপানুত্তর শুরু হয়েছে গোটা দেশ জুড়ে, কিন্তু তারা কেন্দ্র সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রক মনে করছে যে বন্দে মাতরম গান বা জনগণমন কাউকে ছোট করা নয়, যেহেতু বন্দে মাতরম গান এদিকে এই যে নয়া নির্দেশিকার কথা বলা হচ্ছে, নয়া নির্দেশিকার কি কি উল্লেখ রয়েছে রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত সমস্ত অনুষ্ঠান, রাষ্ট্রপতির আসা এবং যাওয়ার সময় বন্দে মাতরম পরিবেশন হবে। পাশাপাশি পদ্ম পুরস্কারের মতো অসামরিক কিন্তু নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও এই গান বাজানো হবে এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হলো এবার বন্দে মাতরমের সব 6টি স্তবকই পরিবেশন করা হবে। আপনাদের জানিয়ে রাখি, 1937-এ কংগ্রেসের আমলে গানটির 4টি স্তবক বাদ দেওয়া হয়েছিল। নতুন নির্দেশিকায় সেই 4টি স্তবকও পুনরায় অন্তর্ভুক্তি করার কথা বলা হয়েছে। তবে সিনেমা হলে বন্দে মাতরম বাজানো বাধ্যতামূলক নয়। নয়া নির্দেশ জাতীয় রাজনীতিতে আবারও নয়া বিতর্কের মুখ খুলে দিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সঞ্জীবনী মন্ত্র হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরমের মধ্যে দিয়ে মাকে প্রণাম করা হয়, ভারতবর্ষকে প্রণাম করা হয়। এটা ওয়েলকাম করছি, কার্যকর হওয়ার দাবি রাখছি, অনুরোধও করছি এবং এটাও বলে রাখছি যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না। কারণ কার্যকর করতে গেলে ওনাদের যে 5,713 কোটি টাকা যেখানে বরাদ্দ করেছেন, তারা বন্দে মাতরম গায় না, তারা বিরোধিতা করবে এবং উনি সমস্যাতে পড়বেন। যারা বঙ্কিম সম্পর্কে ওয়াকিবহাল নয়, তারা যদি হঠাৎ করে বঙ্কিম প্রেমী হন, তাহলে ওই যে বেড়াল বলে মাছ খাবো না কাশি যাবো, বিজেপির অবস্থা হচ্ছে সেরকম। এই সময় দাঁড়িয়ে করার অর্থ ওই ঠিক যেভাবে বিজেপি ভোটের আগে রাম মন্দির করে, কারণ রামচন্দ্রকে ওরা ধর্ম হিসেবে নয় ভোট হিসেবে ব্যবহার করে, একইভাবে এখানেও বাঙালি সেন্টিমেন্ট, বঙ্কিমচন্দ্র, স্বাধীনতা সংগ্রাম, এইসব ইমোশনকে ভোটের স্বার্থে ব্যবহার করছে। ভোট মিটে গেলে দেখবেন বাংলা ভাষায় কথা বলার অপরাধে আবার পেটাবে বাঙালি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হুমকি দেবে। তাহলে কার্নিভালটা সম্পূর্ণ নাটক। দেবী দুর্গার প্রতি তার কোনো ভরসা নেই। মা দুর্গার পূজা এবার পশ্চিমবঙ্গে বন্ধ হতে চলবে। মা দুর্গার পূজা যে বন্ধ হতে চলেছে, যেভাবে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে সরস্বতী পুজো, কালী পুজোর উপরে হামলা হচ্ছে, এবার পশ্চিমবঙ্গে কলকাতায় দুর্গা পুজো বন্ধ হবে, এটা তারই ইঙ্গিত বহন করছে। দেবী দুর্গার মধ্যে আজকে যদি কেউ সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজে পায়, তার থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। আর যদি সেটা সাম্প্রদায়িক হয়, তারপরেও দুর্গা থাকবে, ওই গান পুরো চলবে। অমিত শাহর মতন বাহিনী এসব চর্চা করার যোগ্যতা অধিকার আছে নাকি? ফলে অনধিকার চর্চা করে সংবিধানের থেকে সরে থেকে আসলে একটা তালগোল পাকানোর মনোভাবের এগুলো অংশ। বিশেষ করে যখন দেশ নানানভাবে বিদেশের কাছে মাথা নিচু করছে, আমেরিকার কথায় তেল আনতে হচ্ছে, আমেরিকার কথায় উঠছে বসছে, তখন আমাদের দেশের স্বাধীনতার ইজ্জত, মর্যাদা, অধিকার এবং সংবিধানের বাস্তবতা তাকে লঙ্ঘন করাটাই দিল্লির সরকারের মনোভাব, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে।
বন্দে মাতরম নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া নির্দেশিকা জারি এবং সেই নির্দেশিকায় উল্লেখ যে 4টি স্তবক বাদ গিয়েছিল এবার সেটা পুনরায় অন্তর্ভুক্তি হলো এবং শুধু তাই না বন্দে মাতরম পরিবেশনের সময় 6টি স্তবকই পরিবেশিত হবে এবং তাই নয় ন্যাশনাল অ্যান্থামের মতোই বন্দে মাতরম যেখানে পরিবেশিত হবে সবাইকে উঠে সেখানে দাঁড়াতে হবে এরকম একাধিক নির্দেশিকা উল্লেখ রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। वंदे मातरम का मूल भाव है भारत मां भारती, भारत की शाश्वत संकल्पना, वो संकल्पना जिसने मानवता के प्रथम प्रहर से खुद को गढ़ना शुरू कर दिया। ताकत और नैतिकता के संतुलन को बराबर समझा और तब जाकर भारत एक राष्ट्र के रूप में वो कुंदन बनकर उभरा जो अतीत की हर चोट सहता भी रहा और सहकर भी अमरत्व को प्राप्त कर गया। শওকত মোল্লার পর জগদীশ বাসুরিয়া লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের হুঁশিয়ারি, যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপিকে ভোট দিচ্ছেন তাদের টাকা ফেরত দেওয়া উচিত, মন্তব্য কোচবিহারের তৃণমূল সংসদে। বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জির ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, এটা তো বলে বিজেপির ভিক্ষা, কারণ লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত। বিনা পয়সায় চাল খাচ্ছেন, কন্যাশ্রীর টাকা নিচ্ছেন, কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন, আর ভোটটা পদ্ম বলে দিচ্ছেন, বড় লেকচার মারছেন। আবাসের ঘর সেটার বেলাও আপনারা আগে দরখাস্ত করেছেন আর লেকচারটা মারছেন। বিনা পয়সায় চাল খায় আর জয় শ্রীরাম বলে চিৎকার করে, তাই না? এমন দিন আসবে বন্ধু, সেদিন আর জয় শ্রীরাম মুখ দিয়ে বের হবে না, সেদিন জয় শ্রীরাম মুখ দিয়ে বের হবে না। এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, এই মুহূর্তে আপনি শুনলেন জগদীশ চন্দ্র বাসুনিয়া তার বক্তব্য, তিনি বলছেন যে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপিকে ভোট দিচ্ছেন তাদের টাকা ফেরত দেওয়া উচিত। আগে আমরা দেখেছিলাম শওকত মোল্লা তিনি তবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, এই ধরনের মন্তব্য জনপ্রতিনিধিরা বলছেন। দেখুন, ওনাকে জনপ্রতিনিধি না বলে না জঞ্জাল বলা হচ্ছে, জঞ্জাল প্রতিনিধি। এরা রাজনীতিতে কেন আসে, কেন করে এরাই জানে। প্রথমত কোন সরকারেরই টাকা কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীর পরিবারের টাকা নয়। সরকারের টাকা রাজনৈতিক দল যারা সরকারে থাকেন তারা তাদের নির্দিষ্ট পলিসি অনুযায়ী তারা সেই টাকা মানুষের হাতে তুলে দেন। ফলে স্বাভাবিকভাবে এই ধরনের মন্তব্য থেকে, ওনার তো বয়স হয়ে গেছে অনেক, এখনো এই ধরনের কথা বলছেন। 2026-এ তৃণমূল কংগ্রেসের বিসর্জনের পর মানুষ যখন ওনাদের কাছে গত 15 বছরে ওনাদের করা অপরাধের হিসেব চাইতে আসবেন, তখন ওনারা কোথায় থাকবেন সেটা যেন আগের থেকে ঠিক করে রাখেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, শওকত মোল্লার পর এবার জগদীশ বাসুনিয়া তাকেও বলতে শোনা গেল যে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপিকে ভোট দিচ্ছেন তাদের টাকা ফেরত দেওয়া উচিত, এই মন্তব্য করতে শোনা গেল। অন্যদিকে এই নিয়ে বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই শঙ্কর ঘোষ তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি বললেন যে 2026-এ যখন বিজেপি আসবে তারপর যে অপরাধের হিসাবগুলো সেগুলো দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকুক। 2026-এর বিধানসভায় কি হবে সে বাংলার মানুষ ঠিক করবে। আমরা জ্যোতিষ নয়, ওনারা হয়তো জ্যোতিষ। 2021-এ ওনারা ভেবেছিলেন, মন্ত্রিসভা তৈরি করে ফেলেছিলেন, বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে আসল রায় কি। এবারও বাংলার মানুষ নিশ্চিতভাবে বুঝিয়ে দেবে। আর জগদীশ বসুনিয়া যেটা বলেছেন, আমার মনে হয় ওনারা ভুল ব্যাখ্যা করছেন। উনি বলেছেন যে নীতি নৈতিকতার কারণে একদিক থেকে আপনি বলবেন এটা ভাতা নয় ভিক্ষা, এটা নেওয়া উচিত না, দেওয়া উচিত না, তাহলে নৈতিকতার কারণে আমি যদি এটা মনে করি তাহলে তো আমি নেব না, সেই কথাই উনি বলতে চেয়েছেন। তবে আমাদের সরকারের ঘোষিত স্ট্যান্ড, আমাদের দলের ঘোষিত স্ট্যান্ড,
আমরা যখন সরকারি স্কিম যে কোনো কিছু আছে, পরিষেবা যেগুলো আছে, সেগুলো দল মত নির্বিশেষে দিই, কারণ সরকারটা 10 কোটি মানুষের সরকার। আমাদেরকে ভোট যারা দিন বা না দিন, কিন্তু সরকার সবার জন্য কাজ করবে, এটাই আমাদের ঘোষিত নীতি। সুতরাং কে বিজেপিকে ভোট দেবে, কে তৃণমূলকে দেবে, সিপিআইএম কে দেবে বা কংগ্রেসকে দেবে, তার উপর দাঁড়িয়ে আমাদের সরকার ঠিক করে না কে কোন সরকারি পরিষেবা পাবে। এটাই তৃণমূলের সঙ্গে বাকিদের পার্থক্য। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এর আগে যে কথা আপনাদেরকে বলছিলাম, শওকত মোল্লা তিনিও লক্ষ্মীর ভান্ডার নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। কি বলেছিলেন তিনি, শোনাবো। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসে নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায়, তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। এদিকে লক্ষ্মীর ভান্ডারে ভাতা বাড়লেও রাজ্য বাজেটে বার্ধক্য ভাতা বৃদ্ধি না হয় হতাশ প্রবীণরা। তাদের মনে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ দানা বেঁধেছে। আর একই সঙ্গে যেসব লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলাদের বয়স 60 হতে মাত্র কয়েক মাস বাকি, তারাও হতাশ। কারণ 60 বছর বয়স হলেই তা বৃদ্ধ ভাতায় পরিবর্তিত হয়ে যাবে। সেক্ষেত্রে তাদের 1500 টাকা কমে 1000 টাকা হয়ে যাবে। বয়স্কদের প্রতি চরম বঞ্চনার অভিযোগ তুলে শাসক দলকে নিশানা বিরোধী। ভাতা তো বাড়ায়নি না, 1000 করে পাচ্ছে। ভাতা যে বাড়ালো না, এতে কতটা খুশি? খুশি আমার স্বামী না থাকে তাহলে তো বেশি হওয়াটা বেশি ভালো। স্বামী যেহেতু নাই, বেশি হলে ভালো হতো। পাইলে তো টাকাটা পাইলে ভালো হয়। এতদিন হয়ে গেল, কত নানো 5-6 বছর তো হয়ে গেল। 1000 টাকা দিবা কি হয়? একা মানুষ খাইলো না, অনেক টাকা লাগে। আমরা বলেছিলাম ন্যূনতম 6000 টাকা করা উচিত, কারণ তারা হচ্ছে আমাদের দেশের অভিজ্ঞ শ্রমজীবী বাহিনী। তাদের ভাতা বাড়ানোটা একটা মানবিকতার বিষয়। এই অমানবিক সরকার তারা এই বৃদ্ধা যারা হচ্ছে প্রকৃত অর্থে শ্রমজীবী অংশ, অভিজ্ঞ শ্রমজীবী অংশ, অবসরকালীন জীবনযাপনের জন্য যেটা বাজেটে বাড়ানো উচিত ছিল, বাজেট বাড়েনি। বাজেটটা হচ্ছে একটা ভোটের বাজেট। এই বাজেটটা প্রকৃত অর্থে জনকল্যাণমুখী বাজেট না। বৃদ্ধা তাদের ভাতা নেই, প্রতিবন্ধী তাদের ভাতা নেই, অথচ উনি দেখাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার বেড়ে আছে। এটা ভোটের রাজনীতি, আর কিচ্ছু না। এই ভোট সামনে চলে আসছে বলে ভোট কেনাবেচার রাজনীতি চলছে। এটা সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই মুখ্যমন্ত্রী। লক্ষ্মী ভান্ডার দেওয়া নিয়ে আপত্তি নেই, কিন্তু যাদের অতিরিক্ত প্রয়োজন, যার না হলে সংসার চলবে না, যে চলতে পাবে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, তাদের কি হবে? এদের যে ভাতাগুলো, সেটা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অলরেডি উনি বিকল্প চিন্তাও করে রেখেছেন। বিজেপি অনেক রকম দাবি করে, খেলা শুরু হয়ে গেছে। এই খেলায় ওরা বিপদে পড়ে গেছে। জানি যে অলরেডি তৃণমূল কংগ্রেস 250-এর উপরে সিট অলরেডি ভোট না হওয়াতেই আমরা জিতে আসি। তো সেখানে এই বার্ধক্য ভাতা যারা পান বা বিধবা ভাতা যারা পান, তাদেরকে তারা তৃণমূলের বিরুদ্ধে বলে তাদেরকে খেপিয়ে তোলার একটা চেষ্টা করার চেষ্টা করছে। এদিকে মায়ের মৃত্যুর পর চোখ দান করে গ্রেপ্তার সমাজকর্মী। নদিয়ার কালীরহাটে বৃদ্ধা রাবেয়া বেবি শেখের মৃত্যুর পর চক্ষুদান ঘিরে চূড়ান্ত নাটকীয়তা। অতিরিক্ত পুলিশ সুপারের দাবি, প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানার আইসির দাবি, চক্ষুদানের কোনো নথি দেখাতেই পারেনি ধৃত, তাই পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। কিছু কিছু লোক আছে যারা বলছে কি এরকম পেপার হতে পারে বা পেপার আছে, কিন্তু অফিসিয়ালি পুলিশকে এরকম কোনো ডকুমেন্ট প্রডিউস করা হয়নি। যদি এরকম ডকুমেন্ট প্রডিউস হবে, ওই পেপারের ভেরিফিকেশন করতে হবে জেনুইনিটি আছে কি না, কোন স্যালারি আছে, অ্যাকচুয়ালি সিগনেচার ওখানে, তাহলে আমাকে ম্যাচ করতে হবে। অনেক এখন পুলিশ স্টেটমেন্ট রেকর্ড করেছে, ওর নিজের রিলেটিভস, নিজের প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, গ্রামবাসীরা, অনেক লোক অনেক রকম স্টেটমেন্ট দিচ্ছে। এখন সঠিকভাবে বলা যাচ্ছে না কি এটা ডোনেশন কি কোনো অন্য কিছু আছে। অ্যান্ড দি সেন্সিটিভ গ্র্যাভিটিকে দেখে ম্যাটারটাকে এই অ্যাকশনটা নেওয়া হয়েছে।
এখন পুলিশ এফআইআর যেহেতু করেছে, এখন চার্জশিট তো হয়নি, কিছু ফাইনাল রিপোর্ট হয়নি, এখন পুলিশ তদন্ত করছে, যা যা তথ্য পাবে না সেই হিসাবে পুলিশ অ্যাকশন নেবে। যখন আমাদের পুলিশ যায় তখন ওনারা কোনো রকম কাগজ, চক্ষুদানের কোনো চক্ষুদান করতে গেলে যে চক্ষুদান করেন, মরণোত্তর চক্ষুদান বা দেহদান, তার নিজস্ব কোনো কনসার্ন লেটার আগে থেকে লাগে, অথবা পরিবারের প্রত্যেকটা সদস্যের কনসার্ন লেটার লাগে, কনসার্ন লেটারে সিগনেচার লাগে। কিন্তু এরকম কোনো কাগজ সেই মুহূর্তে দেখাতে তারা পারে না। কোর্টে নাকি ওখান থেকে সাবমিট করা হয়েছে, কিন্তু সেই কাগজটাতে প্রত্যেকের কোনো সই নেই এবং সেটা অনেক আগের একটা কাগজ। আর গতকাল কোর্টে দাঁড়িয়ে এই মহিলারই একজন সন্তান, তিনিও লিখিত এফিডেভিট করে অবজেকশন জানিয়েছে যে তারও নলেজের বাইরে তার মায়ের চক্ষুদানের ব্যাপার। চক্ষুদানের সম্মতিপত্র রয়েছে, দাবি ধৃতের আইনজীবী। তবে আইসির দাবি চক্ষুদানের সম্মতিপত্র নাকি অনেক পুরনো। যদিও আদালতে জানানো হয় রবিবার আমির চাঁদের মা রাবিয়া বিবির কর্নিয়া সংগ্রহ করে স্বেচ্ছাসেবী সংস্থা মর্মি মুর্শিদাবাদ মেডিকেলের আই ব্যাংক আমির শেখকে চিঠি দিয়ে কর্নিয়ার প্রাপ্তি স্বীকার করেছে। নন বেলেবল অফেন্স হলেও সেক্ষেত্রেও অ্যারেস্ট করা যায় না যখন সাজা 7 বছরের নিচে। এই অ্যারেস্ট কেন করছে ম্যাজিস্ট্রেটকে ক্ষতি দেখতে হবে। যদি অকারণে অ্যারেস্ট করে থাকে, যে ক্ষেত্রে সাজা 7 বছরের নিচে, এইরকম ধরনের ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে বিভাগীয় তদন্ত নেওয়ার নির্দেশ আছে। ফলে এই ক্ষেত্রে অ্যারেস্ট অবৈধ হয়েছে এবং পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা উচিত। কর্নিয়া কেনা বেচা কোনোটাই হয় না। কর্নিয়াটা কে কিনবেন? কারণ কর্নিয়াটা কিনে নিয়ে লাগাতে হবে, কে লাগাবেন? তার একটা নির্দিষ্ট সময় আছে, তারপরে সেটা কাজ করবে না। কি লাগাবেন? সাধারণ হসপিটাল যে কোনো জায়গায় ল্যাবরেটরিতে নিয়ে গেলে লাগানো যাবে না, তার জন্য আই ব্যাংক দরকার এবং যেখানে কর্নিয়া সার্জন আছেন তিনিই লাগাতে পারবেন, তাছাড়া তো সম্ভব নয়। গোটা মুর্শিদাবাদে শুধুমাত্র মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং নদিয়া জেলাতে ছিল না, এইমসে হয়েছে। আমি যতটুকু জানি, যা বললেন আপনি, তাতে কর্নিয়ার বিষয় নিয়ে যেটা হচ্ছে এটা ভিত্তিহীন, সেটা কোনো বেসিস নেই। এবার যে খবরের দিকে নজর রাখবো, মহামৈত্রের অভিযোগের ভিত্তিতে নয়ডায় গিয়ে বিপাকে রাজ্যের পুলিশ। মহামৈত্র প্রশান্ত কিশোরের নামে ভুয়ো চ্যাট শেয়ারের অভিযোগ। কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূল সাংসদের। মহার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুরজিৎ দাশগুপ্তকে গ্রেফতার করতে নয়ডায় কোতোয়ালি থানার পুলিশ তারা পৌঁছে যায়। এদিকে অভিযুক্তকে গ্রেফতারিতে বাংলার পুলিশকে বাধা উত্তরপ্রদেশ পুলিশের। অভিযুক্তকে পালাতেও সাহায্য করার অভিযোগ উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। গোটা বিষয়টি আদালতে জানানো হবে, জানিয়েছে কোতোয়ালি থানার পুলিশ। আমাদের ডিজিটাল ফরেন্সিক থেকে আমরা টেস্ট করে দেখেছি ওটা পুরো ফেক পোস্ট, এবং তার উপর আমরা কেস রেজিস্টার করি, 7 তারিখে কেস লজ করি, ওনাকে থানায় আমরা নোটিশ করে ডাকি। কিন্তু 9 তারিখে উনি আমাদের কাছে অ্যাপিয়ার হন না এবং আমাদের সাথে কোনো রকম অফিসিয়াল করেসপন্ডেন্সও করেন। লোকাল কোর্টকে প্রেয়ার করি এবং লোকাল কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু। সেই ওয়ারেন্টের বলে আমাদের একটা টিম নয়ডাতে ওনাকে অ্যারেস্ট করার জন্য যায়। তার তাকে বাড়িতে পাওয়া যায়, কিন্তু লোকাল পুলিশ অদ্ভুতভাবে আমাদের টিমটাকে পুরো টেনে ওখান থেকে নিয়ে চলে যায় এবং সুরজিৎ দাশগুপ্তকে বাড়ি থেকে পালিয়ে যেতে ফুললি অ্যাসিস্ট করে ইউপি পুলিশ। এদিকে নয়ডার সুরজিৎ দাশগুপ্তর বিরুদ্ধে ভুয়ো চ্যাট ছড়ানোর অভিযোগ মহামৈত্রে। আর এই তৃণমূল সাংসদের অভিযোগের ভিত্তিতেই সুরজিৎ দাশগুপ্তকে গ্রেফতার করতে নয়ডায় বাংলার পুলিশ। কিন্তু এখানে প্রশ্ন তুলছে বিজেপি যে চ্যাটটি যে ভুয়ো সেটা কিভাবে প্রমাণ হলো। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া তিনিই প্রশ্ন করেছেন, মহামৈত্র বা প্রশান্ত কিশোরের মধ্যে কেউ একজন চ্যাট ফাঁস করেছেন এমন দাবি তার, যা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল। সেটি পোস্ট করায় কেন কাউকে গ্রেফতার করা হবে, প্রশ্ন বিজেপির আইটি সেলের প্রধান। এটা সাইবার অপরাধ। একজন সাংসদ তার চ্যাটকে এআই দিয়ে হোক বা যেভাবেই হোক সেটাকে ভাইরাল করা হয়েছে এবং সম্পূর্ণ মিথ্যে একটা চ্যাট, সেটা মিথ্যে না সত্য কোর্টে প্রমাণ হতো। কিন্তু তার সুনির্দিষ্ট এফআইআর এর ভিত্তিতে যখন পুলিশ অপরাধীর খোঁজে যাচ্ছে, পুলিশ তাকে সহযোগিতা করবে, তা না করে অপরাধীকে তো গ্রেপ্তার করতে দিলই না, উল্টে পালিয়ে যেতে সহযোগিতা করলো। এর থেকেই প্রমাণ হচ্ছে যে বিজেপি সরকার আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না। যোগী আদিত্যনাথের সরকার এই অসভ্য বর্বর বিজেপির সরকার। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ডিএ আর বিচারাধীন বিষয় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ
শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টে ডিএ মামলা ক্লোজ চ্যাপ্টার। কিভাবে ডিএ দিতে হবে রূপরেখা ঠিক করে দিয়েছে আদালত। মন্তব্য বিরোধী দলনেতা। সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে অনারেবল চিফ মিনিস্টার প্রেস কনফারেন্সে তিনি বলেছেন ইটস এ সাব জুডিস। আমি ওনাকে বলতে চাই ইটস এ সাব জুডিস নয়, ইটস এ ক্লোজ চ্যাপ্টার বাই দি সুপ্রিম কোর্ট এবং ভার্ডিক্ট ইজ ক্রিস্টাল ক্লিয়ার। ফান্ডামেন্টাল রাইট ডিএ রাইট এটাকে এস্টাবলিশ করে গেছেন, এটা এক নম্বর। সেকেন্ড হচ্ছে কিভাবে এরিয়ার ডিএ পেমেন্ট করবেন তার পুরো রূপরেখা সুপ্রিম কোর্ট বলে দিয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তাতে এই নেগেটিভ ইঙ্গিতটা এখানে আছে। উনার এই যে কনস্টিটিউশনাল মেন পিলার জুডিশিয়ারি, এটাকে তিনি বারে বারে অপমানিত করেছেন। আমি মনে করি যে কর্মচারী এবং পেনশনার্সদের যে লড়াই, এই লড়াই অত্যন্ত লেজিটিমেট লড়াই এবং মার্চের মধ্যে যদি 25% টাকা না দেন আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বিজেপি অলওয়েজ তাদের সঙ্গে আছে। রাজ্য বকেয়া ডিএ না দিলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। নিজেদের কর্মীদের কাছে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, খোঁজা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের। রাজ্য সরকারি কর্মীদের কাছেই ক্ষমা চাওয়া উচিত, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী। एडमिनिस्ट्रेटिव गवर्नेंस कहाँ है कि आपने 20 लाख कर्मचारियों के खिलाफ ही केस फाइल कर दिया। यू आर अगेंस्ट योर ओन एम्प्लॉय और उसके बाद भी आपको हारना पड़ा है। आपको हारना पड़ा, आपको अपने कर्मचारियों से क्षमा मांगनी चाहिए कि जिनके खिलाफ आप लड़े हो उनका क्या दोष है। तो एडमिनिस्ट्रेटिव फेलियर, यू आर फेल्ड टू गिव ए फेथ, रेस्पेक्ट एंड डिग्निटी टू योर ओन एम्प्लॉय। और ये तो सुप्रीम कोर्ट से सही जजमेंट आया है, ये कानूनी रूप से अधिकार छोड़ा है। तो फेलियर ऑफ एडमिनिस्ट्रेशन बिकॉज यू हैव नॉट नो फेथ इन योर ओन एम्प्लॉयज, आप उनके खिलाफ लड़ाई लड़ रहे हो और बाकी राज्य जहाँ जा रहे हैं आप वो तो नहीं कर रहे हो। বিষয়টি বিচারাধীন এই বলে গতকাল কোনো মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাই। আমি এটা নিয়ে কোনো কোশ্চেন আপনাদের কাছে করব, উত্তর দেব না। যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদ বাকিটা ম্যাটার ইজ সাবজুডিস। আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। সাবজুডিস কোনটা আর কোনটা জুডিশিয়ারি ম্যাটার এন্ডিং হয়েছে আমার মনে হয় সেই বিষয়টার ন্যূনতম জ্ঞান ওনার নেই। প্রসঙ্গে বলতে গিয়ে তারা বারবার করে একটা কথা বলছেন যে রাজ্য সরকারের কাছে একটি অর্থের সংকুলান নেই এই ডিএ দেওয়ার জন্য। অথচ আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন এমন এমন প্রকল্প ঘোষণা হচ্ছে যার সাথে ন্যূনতম শ্রমের কোনো সম্পর্ক নেই। নাগরিকের যে মৌলিক অধিকার সেই অধিকার বিষয়ে অধিকারকে সুরক্ষিত করার বিষয়ে বিন্দুমাত্র আগ্রহী নন। সেই কারণেই এই ডিএ দেওয়ার ক্ষেত্রে অর্থের অপ্রতুলতার কথা বলেন, কিন্তু যুবসাথীর মতো প্রকল্প চালু করেন যেখানে অর্থের বরাদ্দের কোনো হিসেব নেই। এবার চলুন কাটোয়ার দিকে নজর রাখা যাক, কারণ কাটোয়ায় পথশ্রী প্রকল্পের হতশ্রী দশা। রাস্তা তৈরি হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে, ডিসপ্লে বোর্ডেও রাস্তার নামই ভুল, এমনকি নেই রাস্তার কাজের শিডিউল লেখাও। বেনিয়মের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করল গ্রামবাসীরা। কাটোয়ার কলসোনা গ্রামে 28,71,000 টাকা বরাদ্দ হয়েছে রাস্তা। অভিযোগ, ঢালাই রাস্তায় বালির বদলে পাথরের গুঁড়ো ঢেলে চলছিল নির্মাণ। বিলবোর্ডে লেখা কলসোনা স্কুল বাজার থেকে পশ্চিম পালানগর দিঘি পর্যন্ত রাস্তা তৈরি হবে। গ্রামবাসীদের অভিযোগ, এমন নামে কোনো জায়গাই নেই গ্রামে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। রাস্তার টাকা লুট করছে তৃণমূল, তোপ বিরোধীদের। পাথর মেশিন নিয়ে ঢালতে আসে এবং রাস্তাটা দেখি, এবং যখন পেস্টিং করেছে আপনার 1 ইঞ্চি হাইট করে পেস্টিং করেছে, এবং কি শিডিউল আছে না শিডিউল সেটাও কেউ জানে না। আমরা সব অন্ধকারে ডুবে আছি। এর মধ্যে রাস্তাটা ঢেলে দিয়ে পালাইছিল, তাই আমরা গ্রামের লোক, পাড়ার লোক এসে রাস্তাটা বাধা দিই এবং মিস্ত্রিরা মেশিনপত্র নিয়ে পালিয়ে যায়। এই রাস্তাটা আটকিয়ে দিয়েছি শিডিউল অনুপাতে। রাস্তাটা যে কাজ করছে তার কোনো মিল নেই। যে বোর্ডটা দেখানো ওরা কাজটা করছে, এখানকার বোর্ড নেই, ফলস বোর্ড টাঙিয়ে দিয়ে। কি করবেন এখন? কাজ বন্ধ, তার জন্য বিডিও সাহেবের কাছে দরখাস্ত করব, জানাবো। কলসোনার ঘটনাটা যেটা ঘটেছে সেটা নাকি জিএসবি তলায় যেটা জিএসবি হচ্ছে সেইটা নিয়ে একটু সমস্যা ছিল।
সেটা গ্রামবাসীদের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং যেভাবে জিএসবি আছে সেইভাবেই জিএসবি করবে এবং গ্রামবাসীর দাবি মেনে দাবিকে মান্যতা দিয়ে কাজ করতে হবে এবং অবশ্যই তারা যদি শিডিউলের বাইরে কাজ করার কথা বলে সে ব্যাপারে তো হবে না, শিডিউল অনুযায়ী শিডিউল যা আছে সেই অনুযায়ী কাজ করতে হবে এবং গ্রামবাসীর দাবিকে মান্যতা দিতে হবে। রাস্তা হচ্ছিল, সেই রাস্তা গ্রামবাসী এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা যৌথভাবে গিয়ে সেই কাজ বন্ধ করে দেয়, কারণ এই স্কিমটা প্রায় 29 লক্ষ টাকার এই স্কিম, আর এত নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তাগুলোকে করা হচ্ছে, না আছে এর কোনো শিডিউল, না গ্রামবাসীকে কোনো শিডিউল দিয়েছে, না পঞ্চায়েতের শিডিউল আছে, না ব্লক অফিসের নোটিশ বোর্ডের শিডিউল আছে, না বিরোধীরা শিডিউল পাচ্ছে, বিরোধীরা চাইলেও বিরোধীদেরকে শিডিউল দেওয়া হচ্ছে না, একটা অন্ধকারের মধ্যে রাখা হচ্ছে, এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। এ টাকা সাধারণ গরিব মানুষের টাকা, এই টাকা তৃণমূলকে চুরি করতে ভারতীয় জনতা পার্টি দেবে না। আমরা রাস্তায় ছিলাম, আছি, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব।